মুক্তিযুদ্ধে জামায়াতের কর্মকাণ্ড ছিল নাৎসি বাহিনীর মতোই ভয়ঙ্কর। আড়ালে থেকে তরুণদের মাঝে এখনো সেই ধর্মান্ধতা ছড়াচ্ছে। শুক্রবারও মাঠে ছিলেন আন্দোলনকারীরা। হামলা সংঘর্ষে হবিগঞ্জ, খুলনায় পুলিশ সহ নিহত 2। আজ বিভিন্ন ব্যান্ডের সংহতি প্রকাশ। ছাত্র আন্দোলনের সমর্থনে রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আটক ছাত্রদের মুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম। আগামী রবিবারের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। নাগরিক মতামতকে শ্রদ্ধা করে সরকার, মন্তব্য কাদেরের। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় ক্ষমা চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক। খননের অভাবে প্রায় অকার্যকর কুষ্টিয়ার জিকে প্রকল্প। বড় মৌসুমে সেচ ঘাটতিতে বিস্তীর্ণ কৃষি জমি। পুনর্বাসনের উদ্যোগ পাউবোর। ডেমোক্র্যাটদের সমর্থন নিশ্চিত, কমলার দ্রুতই আনুষ্ঠানিক মনোনয়ন। প্রথম এশীয় আমেরিকান নারী হিসেবে ইতিহাস গড়ার অপেক্ষা। ম্যানেজমেন্টের দুর্বলতায় দিন দিন পিছিয়ে পড়ছে দেশের ক্রিকেট। মন্তব্য মোহাম্মদ রফিকের। দেশি কোচ নিয়োগে আন্তরিক নয় বিসিবি। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। পাকিস্তান জামায়াতের সহযোগী সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাদের কর্মকাণ্ড জার্মানের হিটলারের নাৎসি বাহিনীর মতোই ভয়ঙ্কর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, দলটি এখনও তাদের তরুণ প্রজন্মকে ধর্মান্ধ, উগ্র ভাবধারায় গড়ে তুলছে। তাই শিগগিরই দল হিসেবে জামায়াতের বিচার করা প্রয়োজন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1971 সালের আগস্টে পাকিস্তানের লাহোরে জন্ম হয় জামাতে ইসলাম। ধর্মের নামে সমাজে বিভাজন তৈরির কৌশল ছিল দলটির রাজনৈতিক দর্শন। সাথে যোগ হয়েছিল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম। পাকিস্তান আমলেই 2 বার নিষিদ্ধ হয় দলটি। তাদের নানা ষড়যন্ত্রের পরও স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। 1972 সালে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হয় দলটি, কিন্তু থামেনি জামাতের সন্ত্রাস। বঙ্গবন্ধু হত্যার পর ফের শুরু হয় জামাত শিবিরের আস্ফালন। চলছে আজও। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য সাজা হয় জামাত নেতাদের। সে সময় ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে উঠে আসে জামাতের বর্বরতার বিশ্লেষণ আর পর্যবেক্ষণ। গোলাম আজমের ফাঁসির রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটিকে সন্ত্রাসী সংগঠনের সাথে তুলনা করে ক্রিমিনাল দল বলে আখ্যায়িত করেন। বলা হয়, 71-এর মুক্তিযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর মতোই ভূমিকা ছিল জামাতের। পর্যবেক্ষণে বিচারক বলেন, স্বাধীনতার 42 বছর পরও জামাতের হাল ধরে আছেন অনেকে। তাই জামাত সংশ্লিষ্ট তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বেড়ে উঠছে। আজকের যে বাস্তবতা নিয়ে এরা এটা করেছে, এই রায়গুলোর মধ্যে কিন্তু এগুলো লেখা আছে যে শুধু যে 71-এ করেছে তা না, 71 পরবর্তীতেও তারা যে ভূমিকাগুলো পালন করেছে এবং যেভাবে তার তরুণ প্রজন্মকে তারা লালন করছে, তাদেরকে মানসিকভাবে তারা আপনার এম্বোল্ডেন করছে, সে একই। ওখান থেকে কোনো বিচ্যুতি নাই। দ্রুত আইন সংশোধন করে দল হিসেবে জামাতের বিচার করার জোর তাগিদ দিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির। আমরা ট্রাইব্যুনালে অবশ্যই জামাতে ইসলামী, তাদের যে ঘাতক বাহিনী ছিল রাজাকার আল বুজার আল শামস, এদের বিচার করব এবং তাদের যারা প্রধান ছিল পাকিস্তানি হাইকমান্ড, তাদের বিচারও আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে এবং আমি মনে করি এই কাজটা দ্রুত শুরু করতে হবে। আপনি শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, এই নিষেধাজ্ঞা কার্যকরীকরণ কত দ্রুত হয় এখন জনগণের কাছে সেটাই হচ্ছে দেখার বিষয়।
জন্ম থেকেই বিপথে থাকা জামাত আজও ভুল স্বীকার করেনি, তাই তরুণ প্রজন্মকেও তাদের ভয়াল থাবার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিজ্ঞজনদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খণ্ড খণ্ড মিছিল বিক্ষোভ দিয়ে ফের রাজধানীতে উত্তাপ ছড়িয়েছে আন্দোলনকারীরা। এর মধ্যে রাজধানীর উত্তরা, রামপুরা, নতুন বাজার, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত মিছিল করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামে এসব শিক্ষার্থী। এছাড়া মিরপুর সহ আরও কয়েকটি এলাকায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাধায় রাস্তায় নামতে পারেনি শিক্ষার্থীরা। এদিকে কোটা আন্দোলনে সারা দেশের সহিংসতায় আটক ৭৮ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। কারফিউ আর সেনাবাহিনীর শক্ত অবস্থানে বেশ কিছুদিনের বিরতি ভেঙে আবারও রাজপথে শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণমিছিল বাস্তবায়নে সকাল থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে তারা। উত্তরের শিক্ষার্থীরা নামার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সকালে আফতাবনগর এলাকায় বিক্ষোভ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সময় গণমিছিল করে ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকশো শিক্ষার্থী। এ সময় নানান স্লোগান দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমাদের ছাত্রদের প্রতিদিন, প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সরকার এবং সরকার দলীয় প্রশাসনগুলো ভয়ভীতির ভিতরে রাখছে। সরকার যতদিন না পর্যন্ত আমাদের 9 দফা মানতেছে ততদিন পর্যন্ত আমরা এই দাবিতে যাব না। জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করে ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সময় নতুন বাজারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় আটক 42 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। আর কোন শিক্ষার্থী আটক থাকলে তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ গণমিছিল ঘিরে কয়েকটি জেলায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জ। গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। আগুন দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগ কার্যালয়। খুলনার সংঘর্ষে গুলিবিদ্ধ হয় 5 জন। এর মধ্যে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়াও গণমিছিল বিক্ষোভ কর্মসূচিতে ময়মনসিংহ, টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় হামলা, বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত লক্ষ্মীপুর। জুমার নামাজের পর লক্ষ্মীপুর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে পাল্টাপাল্টি মিছিল বের করে ছাত্রলীগ, যুবলীগ ও বৈষম্য বিরোধী ছাত্ররা। পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে দুই পক্ষ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। খুলনায় কোটা বিরোধী আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ ও বিজিবি। চলে দফায় দফায় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ সময় সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
হবিগঞ্জে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এদিকে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের বাসভবনের সামনে ইটপাটকেল নিক্ষেপ করে মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। সিলেটের সুবিদবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টাঙ্গাইলে ৯ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ময়মনসিংহে ছাত্র জনতার গণমিছিলে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নগরীর টাউন হল মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে নতুন বাজার গাঙ্গিনার পার হয়ে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে রাজপথে ছিল বিভিন্ন স্তরের মানুষ। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বাদ জুমা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা দ্রোহ যাত্রায় যোগ দেয় কয়েক হাজার মানুষ। ধানমন্ডিতে মানববন্ধন করে শিল্পী সমাজ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে শুরু হয় ছাত্র আন্দোলনের সমর্থনে জনতার মিছিল। এ সময় ছাত্র হত্যা সহ সব নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। মিছিলটি দুপুর ২:৩০টার দিকে শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাইলে বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান নেন তারা। এদিকে দ্রোহ যাত্রার কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী সহ জড়ো হন হাজারো মানুষ। রাজাকারের মতো হায়াম জানানোর মতো ব্যবহার বন্ধ করতে হবে জনগণের সাথে। শেখ হাসিনার বিচার চাই আমরা, খুনি আমাদের যে ছাত্র জনতা মারা গেছে এটার বিচার আমরা চাই। গণগ্রেফতার করা হচ্ছে। আমরা চাই হচ্ছে একটা শান্ত একটা দেশ। আমাদের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, সেটা আগে করতে হবে। এই সরকার তার সরকারের দায়িত্বে থাকার সমস্ত নৈতিক অধিকার শেষ করে ফেলেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা বাদ দিলে গত ১০০ বছরের ইতিহাসে এত বর্বরতা কাউকে করতে দেখি নাই। উনি জনগণ, আমাদের তরুণদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যাত্রাটি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, তাদের বিচার করার বিষয় আছে। অনেক বিচার জমে গেছে, সেই বিচার করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং সেগুলো করার জন্যই বাংলাদেশের এই সরকারের পদত্যাগ করতে হবে। এদিকে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ৩ দফা দাবিতে রাস্তায় নামে শিল্পী সমাজ। বেলা ১১টায় রাজধানীর আবাহনী মাঠের সামনে থেকে একটি মিছিল বের করেন তারা। কিভাবে একটা স্বাধীন রাষ্ট্রে আমাদের সন্তানদের উপর, আমাদের শিক্ষার্থীদের উপর এরকম নির্বাচনে গুলি চালাতে পারে? এত বড় স্পর্ধা কাদের, আমি আসলে জানতে চাই। এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণ করে সাংবাদিক হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন আওয়ামী লীগের নেতারা। কোটা আন্দোলনের জল ঘোলা করে যারা সরকার পতনের স্বপ্ন দেখছে তাদের যে কোনো মূল্যে প্রতিরোধ করার ঘোষণা দেন দলের সহযোগীরা। এদিকে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে নিহতদের জন্য সারা দেশের মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহতে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের মহানগর সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গুলিস্তানে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে স্লোগান দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ নগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল করে যুবলীগ সহ সহযোগীরা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতে মাঠে আছেন তারা। এই স্বাধীনতা বিরোধীরা কিন্তু এই আগস্ট 5টাকেই বেছে নিয়েছে। এই কারণে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী, প্রতিটি জেলা উপজেলা সকলকে সতর্ক থাকতে হবে। এই 20 দাঁত ষড়যন্ত্রে যে কালো থাবা, সেটা থেকে বাংলার মাটি মুক্ত হবে। এদিকে 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হয় বিশেষ মোনাজাত। এছাড়া সারা দেশের মসজিদে শোকাবহ আগস্ট উপলক্ষে বিশেষ মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে ক্ষমা চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাটোরে নিজ বাসভবনে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধ করতে না পারার দায় তার। ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী কোনো শাস্তি দিলে তাও মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত বলে জানান পলক। আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি পাউডার প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ উপাদানে তৈরি। এটি অতিরিক্ত আর্দ্রতা থেকে রক্ষা করে। প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। ঘুমাইদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। শিশুর নাজুক চুলের জন্য এলো নতুন অনন্য ক্রিমি বেবি শ্যাম্পু, প্যারাশুট জাস্ট ফর বেবি শ্যাম্পু। শিশুর চুল রাখে কোমল। বাংলাদেশের প্রথম ক্রিমি বেবি শ্যাম্পু, প্যারাশুট জাস্ট ফর বেবি শ্যাম্পু। শিশুর গোসলে আরো আছে প্যারাশুট জাস্ট ফর বেবির বেবি ওয়াশ। বাংলা লিংক ফাস্টেস্ট 4G তে স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। শ্রাবণের বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন স্থানে। ডুবেছে পার্বত্য জনপদ সহ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে পানি ঢোকায় অন্তহীন ভোগান্তিতে সেখানকার বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগরীতে হাঁটু পানি, যেন চলাই দায়। বাসা বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই চিত্র বরিশাল নগরীর নবগ্রাম রোড, বটতলা, স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকার, যে কারণে চরম ভোগান্তিতে বাসিন্দারা। 2 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ও তুমরু এলাকার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। গত 2 দিনের ভারী বর্ষণে খাগড়াছড়িতে বেড়েছে চেঙ্গি ও মাইনী নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। রাস্তাঘাট, বাজার সবকিছু পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। তারা ঠাঁই নিয়েছেন স্থানীয় আশ্রয় কেন্দ্রে।
কক্সবাজারের কুতুবদিয়া মহেশখালীর অনেক এলাকা এখনও পানির নিচে, ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় অন্তহীন ভোগান্তিতে স্থানীয়রা। টানা বর্ষণে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, মৎস্য ঘের ও পুকুর, ফাটল দেখা দিয়েছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে। লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, নিম্নাঞ্চলের বহু রাস্তাঘাট বাড়িঘর এখন পানির নিচে। ভারী বর্ষণে ডুবে যায় আশুলিয়া বাইপাইল মহাসড়কও, যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে যদি মৌসুমী বায়ু সক্রিয় থাকে। এছাড়া সমুদ্র বন্দরগুলোকেও ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। একদিকে বছরের অধিকাংশ সময়ে নষ্ট থাকছে পাম্প মেশিন, অন্যদিকে শাখা ও উপশাখা খাল ভরাট বা বেদখল হয়ে প্রায় অকার্যকর হয়ে পড়েছে দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এবছর বড় মৌসুমে এক ফোঁটা পানিও সরবরাহ করতে পারেনি এই প্রকল্প। আর আমন মৌসুমে কোথাও সেচ সংকট, কোথাও আবার খাল উপচে পানিতে ডুবে যাচ্ছে কৃষকের জমি। এই পরিস্থিতিতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আবারও পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে চ্যানেল কেটে পানি এনে পাম্পের মাধ্যমে আশপাশের 4 জেলায় সেচ সুবিধা দিতে 60-এর দশকে শুরু হয় গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্প। এতে সেচ সুবিধা দেওয়া হতো 13 উপজেলায় 1,16,000 হেক্টর জমিতে। কিন্তু দিনে দিনে পাম্প অকেজ হওয়া এবং শাখা ও উপশাখা খাল ভরাট, বেদখল ও ভেঙে যাওয়ায় প্রকল্পে সেচের আওতা কমতে থাকে। এখন প্রকল্পের খাল ভেঙে কেউ ভেসে যাচ্ছেন পানিতে, কেউ আবার সেচই পাচ্ছেন না। 3 বিঘে ভেঙে অলরেডি লাগাইছিলাম, লাগানোর পর যখন কেলানের পানির আর কোনো হইল না, তলানি যে পানি ছিল একটু মেশিন টাইন দিয়ে সেইকে তুলে লাগালাম যে আশায় আছে পানি আসবে, কিন্তু আশায় থাকতে থাকতে ওই ধানগুলো আমাদের মার হয়ে গেল। নালের পানি আমরা এখন পাচ্ছি, যত বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ধান আর হবে না। দক্ষিণ পশ্চিমের কৃষকদের ভাগ্য বদলে দেওয়া এই জিকে প্রকল্প থেকে এখন কিছু এলাকায় মাঝে মধ্যে সেচ দেওয়া হলেও কৃষকদের ভরসা বৃষ্টি অথবা ভূগর্ভের পানি। জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও আংশিকভাবে মাঝে পানি দিচ্ছি, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। পুরো প্রকল্প আগের মতো পুনঃস্থাপন করতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ২৫০০ কোটি টাকা প্রকল্প প্রস্তাব করেছে পানি উন্নয়ন বোর্ড। পর্যায়ভিত্তিক সরকারি ও বৈদেশিক অর্থায়নে বাস্তবায়ন করতে প্রকল্প সংশোধনের নির্দেশনা দিয়েছে মূল্যায়ন কমিটি। কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির যাচাই বাছাই হলে রেটটা চূড়ান্ত হলে আমরা তাদের সিদ্ধান্ত আলোকে আমরা পুনর্গঠিত ডিপিপি দিলে হয়তো আমাদের অতি শীঘ্র এটা অনুমোদন হবে। প্রধান খাল এবং শাখা খালে পানি থাকলেও অনেক জায়গায় কৃষকের জমি পর্যন্ত পৌঁছাচ্ছে না জিকে প্রকল্পের পানি। কৃষকরা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে পাম্প বন্ধ হয়ে সেচ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তাই জিকে যে পুনর্বাসন প্রকল্প সেটি আগে পরে চিন্তা না করে এখনই পুরোপুরি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছেন কৃষকরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর সংস্কার কাজ প্রায় শেষের পথে। কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হলেও সেতুর 2 প্রান্তে স্টেশন না থাকায় সুবিধা বঞ্চিত বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। ফেরিতে করে যানবাহন পারাপার করছেন তারা। তবে দ্রুত সেতু উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংস্কার কাজ চলায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর উপর দিয়ে প্রায় বছরখানেক যান চলাচল বন্ধ ছিল। তবে সম্প্রতি কক্সবাজারগামী ট্রেন চলাচল শুরু হলেও সেতুর 2 পারে স্টেশন না থাকায় ট্রেন সুবিধা থেকে বঞ্চিত বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। তবে গেল জুন মাসে সেতুর ওয়াকওয়ে চালু হলে পায়ে হেঁটে চলাচল করলেও ভোগান্তি কমেনি। বাধ্য হয়ে ফেরিতেই যানবাহন পারাপার করছে মানুষ।
এখানে যারা চাকরিজীবী আছে প্রতিদিন যাওয়া আসা করছে তাদের এই যে হেঁটে যেতে হচ্ছে, গাড়িতে হলে দ্রুত ওদের সময়টা তো বাঁচত। যানবাহন চললে তো আরো সুবিধা হবে, ডাইরেক্ট চলে যেতে পারবো বোয়ালখালীতে। যানবাহন চলাচল করলে তো একটু বেশি ভালো হবে, কারণ বোয়ালখালীতে অনেক কষ্ট। সংস্কার কাজও প্রায় শেষের দিকে। আগস্টের শেষে সেতু উন্মুক্ত করে দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আমাদের কাজের কিছুটা বিলম্বতা হয়েছে, যার ফলে আশা করতেছি এটা হয়তোবা মাস দুয়েকের মধ্যে এটা, কারণ ওখানে কার্পেটিং এর বিষয় আছে। কার্পেটিং করলে তারপরে সারফেস যখন সব লেভেল ঠিক হবে তখন কিন্তু এটা উন্মুক্ত করা হবে। এরই মধ্যে সেতুর কার্পেটিং এর কাজ শেষ হয়েছে। 55 কোটি টাকা ব্যয়ে 239 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয় 1930 সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বরগুনার 254টি লোহার সেতু। এসব সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত 5 লাখ মানুষ। স্থানীয়রা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ না করলে যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। সুমন শিকদারের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। বরগুনার আমতলীর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ সড়কের আউয়ালনগরের এই সেতুটি 17 বছর আগে নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর আর কখনো সংস্কারের ছোঁয়া লাগেনি সেতুটিতে। মেরামতের অভাবে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে 5 বছর ধরে চলাচল করেন দুই পারের বাসিন্দারা। হলদিয়া ও চাওড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ত্রিভুজ আকৃতির সুবন্ধী খালের উপর বিভিন্ন সময় নির্মাণ করা হয়েছে প্রায় অর্ধশত লোহার সেতু। সব সেতুই এখন ঝুঁকিপূর্ণ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। আমরা কিছু ব্রিজ কাঠের পুল দিয়ে পারাপার হইতেছি এবং দেখা যায় যে মাঝে মাঝে গাড়িগুড়ি ওই পুল থেকে, ওই কাঠের পুল থেকে পড়েও যায়। আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার 18টি সেতু ভেঙে পড়ে আছে খালে। 98টি সেতু চলাচলের অনুপযোগী। বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়েই চলছেন এসব এলাকার বাসিন্দারা। মনে করেন টমটম বোঝাই অবস্থা হলে ডক ডক করে, দোনো সাইডে টানা মানা খাইয়ে গেছে গিয়া। নিজে গাড়ি করে যায় না, এত খুব রিক্সের উপরে খালি আর জানের ত্যাগ করে হইবে রাওয়া লাগে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি এলজি ইডিক কর্তৃপক্ষ। তবে দাপ্তরিক কাজ শেষ হলেই নির্মাণ কাজ শুরুর কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ব্রিজ আছে কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না, এটাকে মেরামত করতে হবে, নতুন ব্রিজ করতে হবে। জাতীয় সংসদে প্রথমবার এই ব্রিজের কথা বলার পর মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে বেশ কয়েকজন পরিচালক আছে যারা বিভিন্ন মন্ত্রণালয় দেখাশোনা করে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের ওখানে চিঠি গিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষ নজর দিতে নির্দেশনা দিয়েছেন। গত 22 জুন আমতলীর ঝুঁকিপূর্ণ হল দিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ হারান 3 শিশু সহ 9 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদের সময় হলো আরও একটি বিরতির সাথে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম বিভাগে আজকের আবহাওয়ার পূর্বাভাস কি, আর এছাড়া বিশেষ করে পার্বত্য জনপদের খবর জানাবেন আমাদের। ধন্যবাদ লাইবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি চট্টগ্রামে অব্যাহত রয়েছে, তবে রাতভর বৃষ্টি হয়েছে, সকালে কিছুটা থেমেছে। আমরা দেখছি আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আরও কয়েকদিন এরকম ভারী বর্ষণ বা হালকা বৃষ্টি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা গতকাল যেমনটা দেখেছি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর আগের দিনও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছে, যখন বৃষ্টি হয় তখন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসন থেকে। তবে এখনো পর্যন্ত তারা সেভাবে সরেনি। তবে বৃষ্টিপাতের
আকার কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে, যেহেতু এখন থামলে কিন্তু রাতভর অনেক বৃষ্টি হয়েছে, যেহেতু খালগুলো সেভাবে পরিষ্কার নেই, চট্টগ্রামের বিভিন্ন খাল নালা এগুলো পরিষ্কার করা হয়নি, এই কারণে জলাবদ্ধতার আকার কিন্তু এবার অনেকটা বেড়েছে। যেহেতু গতকাল যেমনটা বৃষ্টি হয়েছে এর আগের দিনও অনেক বেশি বৃষ্টি হয়েছে, গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত 30 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর আগের দিন 147 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের ঝুঁকিতে যেন বসবাস না করে নিরাপদ স্থানে থাকার একটা নির্দেশ জারি করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে যে পণ্য খালাস, যেহেতু বহিরঙ্গরে কিন্তু মাদার ভেসেল যেগুলো বড় বড় জাহাজ সেখানে পণ্য খালাস করে, সেখানে কিন্তু কিছুটা সাগর উত্তাল আছে বলে আমরা জানতে পেরেছি। এই কারণে সেখানে পণ্য খালাসের কিছুটা বেগ পাচ্ছে, একই সাথে সেই জাহাজগুলো থেকে কিন্তু পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কিন্তু স্বাভাবিক দিনের মতো চলছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। পণ্য সরবরাহ স্বাভাবিক হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম। তবে আগের মতো চড়া দামেই ভোক্তাদের চাল, মুরগি, পেঁয়াজ ও আলু কিনতে হচ্ছে। বেড়েছে সরু চালের দাম। পাইকাররা বলছেন দোকান থেকে বেশি দামেই কিনতে হচ্ছে তাদের। কারফিউ শিথিল হওয়ার পর থেকে রাজধানীর বাজারে বেড়েছে পণ্য সরবরাহ, স্বস্তি ফিরেছে সব ধরনের সবজির দামে। দোকানিরা বলছেন এখন সংকট ক্রেতার। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম, এমনি জিনিসপত্রের দাম আমাদের ক্রয় ক্ষমতা থেকে একটু বেশি আর কি। বেগুন হলো 50 থেকে 60 টাকা কেজি, পটল 40 থেকে 50 টাকা কেজি, ভেন্ডি 40 থেকে 50 টাকা কেজি। আমাদের বিক্রি একবারে কম। তবে স্বস্তি ফেরেনি পেঁয়াজ আলুর দামে। এখনো 120 টাকা কেজিতে পেঁয়াজ আর 60 টাকায় আলু কিনতে হচ্ছে ভোক্তাদের। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। বাজারে তেলাপিয়া আর ছোট আকারের রুই বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। স্থিতিশীল রয়েছে মুরগি ও ডিমের দাম। এগুলো 800, 1000, 1500 যাচ্ছে, 1700 যাচ্ছে। কি খাবো বলেন? আমাদের আত্মা তো একটু খাইতেছেন না? মাছে ভাতে বাঙালি কি মাছ খাওয়া হচ্ছে আমাদের? মাছ কিনতে গেলে গলা শুকায় যায়, খাবো কি? রসুন আপনার চায়নাটা বিক্রি করতেছে 180 থেকে 200 টাকা, আর পেঁয়াজ আপনার 112, 115 কিনে 120 এর মধ্যে বিক্রি করতেছি। কারফিউর অজুহাতে বেড়েছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। পাইকাররা বলছেন মোকামে বেড়েছে দাম, সাথে পরিবহন খরচও। মিলাররা দুষছেন ধানের দাম বেশি হওয়াকে। কেন বাড়ছে, কি জন্য বাড়ছে সেটা আমরা বলতে পারছি না। এটা বলতে পারবে মূল জায়গা যেখানে উৎপাদন হয় তারা বলতে পারে। মোটা যে চাউলটা আসছিল, এই চাউলটা আগে আসছিল 45 টাকা, বর্তমানে প্রায় 50 থেকে 52 টাকা বেচত। ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকরা এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ভোক্তাদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বিশ্বখ্যাত ক্যাফে অ্যামাজনকে বাংলাদেশে নিয়ে আসার জন্য মাস্টার ফ্র্যাঞ্চাইজি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বসুন্ধরা গ্রুপ। থাইল্যান্ডের ব্যাংককে এক অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান এবং পিটিটি অয়েল অ্যান্ড রিটেল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা দিসাহাত প্যানোরাচুন। অনুষ্ঠানে দিসাহাত আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রসারমাণ অর্থনীতির বাজারে ক্যাফে অ্যামাজন শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। চুক্তি অনুযায়ী এ বছরের শেষের দিকে শুরু করে বাংলাদেশের 100টি স্থানে ক্যাফে অ্যামাজনের শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বসুন্ধরা গ্রুপের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশরের থাই রাষ্ট্রদূত বাসুসিথ ওংসুরাওয়াত এবং থাইল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মাসুমুর রহমান। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মাত্র 36 ঘন্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর
পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলেন কামালা হ্যারিস। শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেমস হ্যারিসন ভার্চুয়ালি এই ঘোষণা দেন। ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্তে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট গ্রহণ শুরু করে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি, যা চলবে আগামী সোমবার পর্যন্ত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন তিনি। এর মধ্য দিয়ে আরেকটি ইতিহাস করবেন কামালা হ্যারিস। এ অবস্থানে তিনিই হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। ফলে নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কামালাই লড়তে যাচ্ছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে চতুর্মুখী হামলার শঙ্কায় ইসরায়েল। এরই মধ্যে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। তেল আবিবে ফ্লাইট বাতিল রেখেছে এয়ার ইন্ডিয়া, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, চীন, যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় ইসরায়েল। হামাস নেতা হানিয়ার মৃত্যুর জেরে তেল আবিবে যে কোনো সময় আঘাত হানতে পারে ইরান, হামাস, হিজবুল্লাহ কিংবা হুথিরা। এর মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। ইরানের হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। নিরাপত্তার জন্য রাশিয়ার বিমান তেল আবিব এড়িয়ে চলছে। দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট বাতিল রয়েছে। এছাড়াও আরো কয়েকটি এয়ারলাইন্স এই একই ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘোষণায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে উদ্বেগ প্রকাশ করে ইরান। উত্তেজনা কমাতে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাপান, যুক্তরাজ্য। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ইরানের হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে ইসরায়েলকে সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মাসুদ রানা, নিউজ 24। কোটা সংস্কারের দাবিতে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের সিতাপাকের একটি হোটেলে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রবাসীরা সহিংসতায় নিহতদের প্রতিটি ঘটনার বিচারের দাবি জানান। চলতি বছরের প্রথম 6 মাসে 80,000-এরও বেশি ওয়ার্ক ভিসা প্রদান করেছে জার্মান সরকার। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 3,000 বেশি। এমন অবস্থায় বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে বলে মনে করেন জার্মান বাংলাদেশ দূতাবাস। পড়াশোনা শেষে ক্যারিয়ার কিংবা সুশিক্ষিত এবং সুদক্ষ কর্মীদের জন্য জার্মানির সুনাম এখনও বিশ্বজুড়ে। চলতি বছরের প্রথম 6 মাসে 80,000-এরও বেশি নেটওয়ার্ক ভিসা প্রদান করেছে জার্মান সরকার। দেশটির স্কিল ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় এসব ভিসা দেওয়া হয়েছে। জার্মানির শ্রম খাতে চলমান কর্মী সংকট কাটানোর লক্ষ্যে বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ প্রদানের অংশ হিসেবে এই আইনটি প্রণয়ন করা হয়। পরিসংখ্যান বলছে এই 80,000 ভিসার অর্ধেক অর্থাৎ 40,000 দক্ষ শ্রমিকদের দেওয়া হয়েছে। সেই সংখ্যা গেল বছর একই সময়ের তুলনায় 3,000 বেশি। এখন জার্মান পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট দুটোটাই রাখতে পারবে। তাছাড়া আগে যেমন 5 বছরের জায়গায় 3 বছর করেছে সরকার, 8 বছরের জায়গায় 5 বছর করেছে, এবং যারা হায়ার এডুকেটেড যারা আছে তাদের জন্য 3 বছর করেছে, এবং তারা খুব সহজেই জার্মান পাসপোর্ট নিতে পারবে। আর এই সুযোগ বাংলাদেশের তরুণরাও কাজে লাগাতে পারে বলে মনে করছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এখন থেকে কয়েক বছর প্রতি বছর 4 লাখ তারা ম্যান পাওয়ার দেশের বাইরে থেকে নিতে পারবে। এখন সেই 4 লাখ ম্যান পাওয়ার কিন্তু সারা বিশ্ব থেকে তারা নিবে। শ্রমিক সংকট কাটাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার। এর মধ্যে রয়েছে দেশটিতে নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশের সহজকরণ। এছাড়া দক্ষ কর্মীদের আরও আকৃষ্ট করতে অপরচুনিটি কার্ড কিংবা জার্মান ভাষার কার্ড নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরব খেলা সংবাদ নিয়ে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই।
স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে বাংলাদেশের ক্রিকেট দিন দিন পিছিয়ে যাচ্ছে বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। নিউজ 24-এর সাথে আলাপকালে তিনি আরও বলেন, বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোচ হিসেবে নিতে আগ্রহী না। এ বিষয়ে বিসিবি সভাপতির বক্তব্য সত্যি নয় বলেও মন্তব্য করেন রফিক। শুভ দেবনাথের রিপোর্ট। অ্যাপ্লাই করে না, মুখ হইতে চাই কেউ কোনোদিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ অ্যাপ্লাইও করে না। কাজে এগুলো এর আগে আরো বিদেশে আছে, তারাও বলছে আমাকে কেউ বলে না। আরে পরে তো ফর্মালি আমরা পত্রিকায় দিয়ে ইনভাইট। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপু। বুঝতে পারলাম যে না, সব ঠিক আছে। তবে দেশি কোচরা বিসিবিতে যোগাযোগ করেন না, এমন কথাটি সত্য নয় বলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। আমি তো গিয়েছি, কোথাও তো কোনো কাজ হয়নি। কি এখন কি আমি বোর্ডে যে বসেই থাকবো? আর বোর্ডে কার কাছে যাবেন? আপনি সিকিউরিটি জিজ্ঞেস করে কার কাছে যাবেন? তো এর তো লজ্জা আছে নাকি? তা আপনি কেন যাবেন? যেটা বললাম আগে, যে আমাদের যে সময় ছিল, আমাদের মান সম্মান ছিল, টাকা ছিল না, কিন্তু এখন টাকা আছে, মান সম্মান নাই। এদিকে ক্যাম্প শুরু হওয়ার পরও হেড কোচ চান্ডিকা হাথুরা সিং এ দলের সঙ্গে যোগ দেননি। ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে বিদেশি কোচরা এমন সাহস দেখায় অভিমত রফিকের। ফরেনরে তো আমি নিয়ে আসি, আমি ওকে জব দিয়েছি, ওকে আমি পেমেন্ট করতেছি, তা আমি কেন আমার কথা শুনবেন না কেন? তো নিশ্চয়ই আমাদের ঘাটতি আছে। আমি যদি এখন এক জায়গায় চাকরি করি, তার মালিক যেভাবে বলবে সেভাবে আমার কাজ করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে 17 বছরেরও বেশি সময় পার করা সাকিব আল হাসানকে অবসরের পরামর্শ এই সাবেকের। বিসিবিতে একই কমিটি দীর্ঘদিন থাকায় দলের সাফল্য অন্তরায়, অভিমত এই লিজেন্ডসের। ডোমেস্টিকে যে প্লেয়ার খেলে না বা ইন্টারন্যাশনাল খেলে না, আপনি কেন ওই প্লেয়ার সিলেক্ট করবেন? তা আপনারা কি করেন? প্লেয়ারের কখনো তো চাবে না যে আমি সরে দাঁড়াই এখানে, কারণ আমি এখান থেকে যে বিজনেসটা আমার হয়, যে পয়সাটা আমি কামাই, আমি কি সত্যি কথা কি আমি রিটায়ার করার পর আমি কোনো সময় ব্যবসা করেও কামা পারবো না। আসন্ন পাকিস্তান সিরিজেও বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বলেও জানান তিনি। ওরা ওইটা গর্ব করবে, আমাদের তো গর্ব না। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য $70 মিলিয়ন বাজেট বরাদ্দ দিয়েছে আইসিসি। সবশেষ সভায় এই বাজেট পাশ করা হয়। পাশাপাশি আরও $4.5 মিলিয়ন অতিরিক্ত পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা আয়োজকরা খরচ করতে পারবে বিশেষ কারণে। আগামী বছরের শুরুতে মাঠে করাবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে $70 মিলিয়ন বাজেট বরাদ্দ দিয়েছে আইসিসি, যা বাংলাদেশি মুদ্রায় 822,7,65,000 টাকা প্রায়। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেওয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। এই আসরের জন্য $70 কোটি ছাড়া অতিরিক্ত খরচ হিসেবে $4.5 মিলিয়ন রিজার্ভে রাখা হয়েছে। অতিরিক্ত বাজেট রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। শেষ পর্যন্ত ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের। সেক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনার জন্য এই অর্থ খরচ হবে। পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত উইন্ডো বের করেছে। 20 দিনে 50 ওভারে 8 দলের এই আসর শেষ করতে চায় আইসিসি। ইমরান হোসেন, নিউজ 24। প্যারিস অলিম্পিকে শনিবার সকাল 11:15 অ্যাথলেটিক্স ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এর মিনিট 15 পরেই সাঁতারের পুলে থাকবেন সোনিয়া খাতুন। ইমরান 100 মিটার স্প্রিন্টে আর সোনিয়া 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের প্রাথমিক হিট উত্তীর্ণ হওয়াই মূল লক্ষ্য। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদ 5 জন। ইতিমধ্যে শুটার রবিউল ইসলাম, আর্চার সাগর ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছেন। দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।